নবনিযুক্ত সিইসির অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির। নির্বাচনে অংশ না নিলে আরো দুর্বল হবে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, মিরপুর সেনানিবাসে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত অভিযোগে 3টি গ্যাংয়ের 8 সদস্য আটক। অন্তর্কোন্দলেই এই হত্যাকাণ্ড, দাবি র্যাবের। সন্ত্রাস বিরোধী আইনে করা 300-এরও বেশি মামলা ঝুলে আছে ঢাকার আদালতে। দায়সারা তদন্তের অভিযোগ আইনজীবীদের, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন আইনমন্ত্রী। এবং বৃহস্পতিবার হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বললেন মুশফিক। টাইগারদের বিপক্ষে সাবধানী কোহলিরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ ঢাকার বিভিন্ন আদালতে ঝুলে আছে সন্ত্রাস বিরোধী আইনে করা 300-এরও বেশি মামলা। এ ধরনের মামলার বিচারের জন্য বিশেষ আদালত স্থাপনের কথা 1 বছর আগে বলা হলেও নেই কোনো অগ্রগতি। সাধারণ আদালতগুলোতে মামলার অতিরিক্ত চাপ থাকায় বিঘ্নিত হচ্ছে আলোচিত মামলার বিচার কাজ। এক্ষেত্রে দায়সারা তদন্তের অভিযোগ করেছেন আইনজীবীরা। তবে আইনমন্ত্রী জানালেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার প্রকাশ্য চেষ্টা হয়েছে বেশ কয়েকবার, যার মধ্যে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার এ ধরনের 5টি মামলা বিচারাধীন থাকলেও তা আজও শেষ হয়নি। এ তো গেল প্রধানমন্ত্রীর কথা। বর্তমান ঢাকার বিভিন্ন আদালতে শুধু সন্ত্রাস বিরোধী আইনে প্রায় 235টি মামলা বিচারাধীন। এর বাইরে প্রায় 40টি মামলা সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ধরনের মামলার প্রধান আসামিদের অনেকে কয়েক বছর ধরে গ্রেফতার থাকলেও এখনো শেষ হয়নি বিচার কাজ। এদের মধ্যে অন্যতম হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন, হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, জেএমবি প্রধান সাইদুর রহমান ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী। জেএমবি প্রধান সাইদুর রহমানকে 2010 সালের 25শে মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি বিচারের জন্য সরকার অনুমোদন দেয় 6 বছর পর, যা এখনো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। আর 2013 সালের 12ই আগস্ট গ্রেফতার হওয়া জসিমউদ্দিন রহমানের মামলাটিও দীর্ঘদিন পর অনুমোদন মিললেও সাক্ষী না আসায় বিচার মোটেও আগায়নি। সাক্ষী হাজির না হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের উপর দায় চাপান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবে তো এগুলো মামলাগুলি তদন্ত করা ঠিক না। এটা সঠিকভাবে তদন্ত, সুষ্ঠুভাবে তদন্ত করেই চার্জশিট দাখিল করা উচিত। তবে এ ধরনের মামলার অভিজ্ঞ আইনজীবী বলেন, এসব আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটা দুর্বল থাকায় সাক্ষীরা আসে না। কোনো মামলাটাই সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা মামলা কমপ্লিট করতে পারে না। এই ধরনের মামলাগুলো রাষ্ট্র সঠিকভাবে তদন্ত করতে পারে না, সঠিকভাবে মামলা হতে পারে হয় না, এই কারণে সাক্ষী দেয় না। প্রায় 1 বছর আগে বিশেষ আদালত স্থাপনে আইনমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো পরিকল্পনা এখন নেই। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, এইটার একটা সিরিয়াস কমপ্লেইন্ট এসছে এবং সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। দেশে যখন কোনো সহিংসতার ঘটনা ঘটে শুধু তখনই দেখা যায় ধরপাকড় কিংবা মামলার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু এর কিছুদিন পরই এসব মামলার দিকে সরকার দৃষ্টি না থাকায় বিচারের ক্ষেত্রে সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। সংশ্লিষ্টরা মনে করেন, দেশের বিচারিক প্রক্রিয়ায় গতি ফিরিয়ে আনতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সশস্ত্র বাহিনী সহ সর্বস্তরের মানুষকে সচেতন থেকে একযোগে কাজ করতে হবে। বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে একথা বলেন তিনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতীতের চেয়ে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যুদ্ধক্ষেত্র কিংবা উন্নয়ন কর্মকাণ্ড যাই হোক না কেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সমন্বিত সামরিক বিদ্যাও অর্জন করতে হয়। নির্দিষ্ট কোর্স সম্পন্ন করে সফলকাম হন এক একজন যোদ্ধা।
বুধবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC 2016-17 কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর সেনাবাহিনীর 158 জন, নৌবাহিনীর 27 জন, বিমান বাহিনীর 24 জন এবং বন্ধুপ্রতিম 25টি দেশ থেকে আসা মোট 280 জন ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সনদ প্রদান শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কোনো সময়ের চেয়ে আধুনিক হয়েছে সশস্ত্র বাহিনী, অতীতের তুলনায় বেড়েছে সক্ষমতাও। আমি চাই না যে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সদস্য পিছনে পড়ে থাকে, যে কারণে আমাদের সশস্ত্র বাহিনীকে যথাযথ উপযুক্ত করে গড়ে তোলা, আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। কাজে আমি মনে করি এখন আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের অবস্থা মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে পরিকল্পনা মাফিক কাজ করছে সরকার। উন্নয়ন থমকে যায় এমন কোনো কর্মকাণ্ড কাম্য নয়। জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবেলায় আমরা যেমন সমগ্র দেশব্যাপী আমাদের দেশের জনগণকে উদ্বুদ্ধ করছে, কাজে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি এবং সকলকে এ ব্যাপারে স্ব কর্মস্থানে থেকে যার যার ভূমিকা গ্রহণ করতে হবে। এছাড়াও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে সনদপ্রাপ্ত কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতেই বিএনপি নানা সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। নতুন কমিশনের অধীনেই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান তাদের। অন্যদিকে নবনির্বাচিত কমিশনকে বিতর্কিত অভিযোগ করে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অনেক আলোচনা সমালোচনা শেষে গত সোমবার 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। আগামী 5 বছরের জন্য নির্বাচিত এই কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। গঠনের পর থেকেই আওয়ামী লীগ সাদরে গ্রহণ করলেও নতুন এই কমিশন নিয়ে বিএনপির পক্ষ থেকে রয়েছে নানা অভিযোগ। নতুন নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির একক সিদ্ধান্ত নয়, এতে জনমতের প্রতিফলন ঘটেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে কমিশনকে নিয়ে সমালোচনা বিএনপির নতুন কৌশল হিসেবে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির এই অপপ্রচারকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। যাদেরকে দেওয়া হয়েছে আমি মনে করি তারা দক্ষ এবং অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং তারা নির্বাচন যখন করবে তারা আইন মেনেই তারা করবে। বিএনপি চাপ সৃষ্টি করতে চায়, চাপের মুখে রেখে নির্বাচন কমিশন দিয়ে তারা নির্বাচন করতে চায়। এটা তাদের ট্যাকটিক্সের কৌশল একটা। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, কারণ আগামী নির্বাচনে অংশ না নিলে আজকে দুর্বল এলোমেলো বিএনপি আরো দুর্বল হবে। এদিকে সার্চ কমিটির সুপারিশ করা প্রতিনিধিদের বাদ দিয়ে সরকারের অধীনস্থ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। নতুন কমিশন শপথ না নেয়ায় গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার এখনো সুযোগ রয়েছে বলে দাবি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। প্রধান নির্বাচন কমিশনের শপথের আগেই মহামান্য রাষ্ট্রপতিকে আমি অনুরোধ করব, বিবেচনার কোনো সুযোগ থাকলে সেটা গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করবেন। সার্চ কমিটিরও মানে যে প্রস্তাবগুলো, যেখানে কিছু নিরপেক্ষ লোক ছিল যে 2-3 জন, সেটাও গ্রহণ করা হয়নি। এই প্রধান নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন হওয়া খুব দুষ্কর। বিতর্কিত ব্যক্তিদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি বিএনপি নেতাদের। সরকারের অনুগত লোকদেরকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গত 5 বছরে নির্বাচন কমিশনের কোনো ব্যর্থতা ছিল না বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বুধবার বিদায়ের দিনে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দায়িত্ব পালনকালে কোনো ধরনের চাপও ছিল না বলে জানান তিনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন না হলে দেশে অসাংবিধানিক ও অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হতো বলে জানিয়েছেন বিদায়ী সিইসি। 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচন করা ছাড়া আর কোনো গণতান্ত্রিক পথ আমাদের জন্য খোলা ছিল না। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো তা আপনারা কল্পনা করতে পারবেন। আগামী কমিশন
অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছেন, আপনারা জানেন। তারা সবাই অভিজ্ঞ সম্মানিত ব্যক্তি। নতুন কমিশনকে শুভকামনা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার কমিশনের পক্ষ থেকে। প্রবাসের সময় আরও থাকছে। রাজধানীতে বেড়েছে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য 13 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী শুনানির এদিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানিয়েছেন, ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমদ জম্মাদারের প্রতি অনাস্থা জানিয়ে কোর্ট পরিবর্তনের আবেদন জানান তারা। গত 2রা ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির সময় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন বেগম জিয়া। আদালত আবেদনটি খারিজ করে দিলে এই আদেশের বিরুদ্ধেই তারা হাইকোর্টে আবেদন করেন। বর্তমানে এই দুর্নীতি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও বিচার কাজ চলছে। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যার সঙ্গে জড়িত অভিযোগে কথিত বিগ বস ও ডিস্কো বয়েজ গ্যাংয়ের 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কথিত গ্যাংয়ের অন্তঃকন্দলের কারণেই আদনানকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। র্যাবের অনুসন্ধান বলছে 2001 সাল থেকে উত্তরা এলাকায় বিভিন্ন নামে এসব কথিত গ্যাং সংস্কৃতির শুরু। গেল 1.5 দশকের ব্যবধানে এখন পর্যন্ত 30টির মতো গ্যাং এই এলাকায় রয়েছে বলে তথ্য পাওয়ার দাবি র্যাবের। প্রথম দিকে মূলত স্কুল কলেজের সামনে বখাটেপনা করা, রাস্তায় জটলা পাকিয়ে চিৎকার চেঁচামেচি করা, নারীদের উত্ত্যক্ত করা, উচ্চস্বরে হর্ন বাজিয়ে গাড়ি মোটরবাইক চালানো কিংবা অশ্লীল ভিডিও আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের অপরাধের গণ্ডি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা উপেক্ষা কিংবা এড়িয়ে যাওয়ার কারণে ক্রমেই অপরাধের গণ্ডি বাড়ছে এসব কিশোর অপরাধীদের। তবে গেল 6 জানুয়ারি এসব গ্যাংয়ের পারস্পরিক কোন্দলে আদনান কবির নামে এক স্কুল ছাত্র মারা গেলে টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। র্যাবের তথ্য অনুযায়ী বর্তমানে সক্রিয় গ্যাংগুলোর মধ্যে কাকড়া, জি ইউনিট, ব্ল্যাক রোজ, রনো, 15, 9 স্টার, 9mm বয়েজ, ক্যাসল, ভাইবার ইত্যাদি গ্যাং অন্যতম। আর এসব গ্যাংয়ের মোট সদস্য সংখ্যা শতাধিক বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজুর সঙ্গে এবং আদনান আরো কয়েকজনের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তারা একসঙ্গেই ছিল। ডেফিনেটলি অন্তর্কন্দল তো ছিলই, বাট অন্তর্কন্দলের কি কারণ থাকতে পারে আসলে এই মুহূর্তে বলা সম্ভবপর নয়। র্যাব কর্মকর্তা আরো বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কিশোর তরুণরাই এসব কথিত গ্যাংয়ের সদস্য বলে তথ্য পেয়েছেন তারা। এছাড়া ক্রমেই তারা মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে যে জোরপূর্বকও তাদেরকে বাধ্য করে তাদের এই তথাকথিত যে সকল গ্যাংগুলি এখানে প্রচলিত আছে এদেরকে ভিড়ার জন্য। চাঁদাবাদী সহ অন্যান্য যে বিষয়, এই বিষয় তো আসে বিভিন্ন উপলক্ষতে তারা টাকা পয়সা ওঠানো, কিন্তু মূল বিষয় কিন্তু ওইটা না। এই গ্যাং কালচারের কিন্তু উৎপত্তি হয়েছে ওইভাবে এবং ডেভিয়েন্ট বিহেভিয়ার কিন্তু এইভাবেই আসে। প্রথম দিকে উচ্চবিত্ত ঘরের সন্তানরা এসব গ্যাং গড়ে তুললেও এখন নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও জড়িয়ে পড়ছে এই অপরাধে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের আমির আব্দুল খালেক মণ্ডল সহ একই জেলার 4 জনের বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তদন্তকারী কর্মকর্তা। বাকি 3 জন হলেন এম আব্দুল্লাহ আল বাকি, খান রকুনুজ্জামান ও জহিরুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে খালেক মণ্ডল 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি গ্রেফতার রয়েছেন। এছাড়া বাকি 3 জন পলাতক। তাদের বিরুদ্ধে 71-এ সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের মোট 7টি অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা সবাই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। হত্যা, নির্যাতন এবং ধর্ষণ, এই 3টা অভিযোগ আমরা এই 4 জনের বিরুদ্ধে এনেছি। 7টি অভিযোগে যে প্রধান আসামি সাবেক সংসদ সদস্য খালেক মণ্ডলের বিরুদ্ধে 4টি অভিযোগে অভিযুক্ত করতে পেরেছে। অপরাধের স্থান হলো আশাশুনি থানায় আছেন এলাকায়, সাতক্ষীরা সদরে আছে এবং কলারোয়া থানায় আছে। এই 3 থানায় এই অপরাধ যজ্ঞগুলো করা হয়েছে। এই মামলায় 60 জন সাক্ষী আমরা সংগ্রহ আছে মামলায়।
জামালপুরে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলার আসামি রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 2016 সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং মামলাটি জামালপুর সদর থানায় প্রেরণ করে। সবশেষ বুধবার রাতে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ির দক্ষিণ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রুস্তম আলীকে গ্রেফতার করা হয়। তাকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে ঢাকায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। যুদ্ধাপরাধী রুস্তম আলীর বিরুদ্ধে যখন আমরা থানায় প্রাপ্ত হই, তখন থানায় আমরা তাকে কেন্দুয়া দক্ষিণ নয়াপাড়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা নম্বর 10 2016 সালে মামলা বিচারাধীন আছে। আমরা ওয়ারেন্টে বলে তাকে গ্রেপ্তার করি। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না সাংবাদিকদের একথা জানান। উপজেলা আওয়ামী লীগের সদস্য হালিমুল হক মিরু এবং আরেকজন নাসির, কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুইজনকে বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে এবং 15 দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীকালে যদি কোনো সন্তোষজনক জবাব না হয় তাদেরকে সাংগঠনিকভাবে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনারা জানেন ইতিমধ্যে হালিমুল হক মিরু, তার 2 ভাই এবং তাদের সহযোগীরা ধরা পড়েছে এবং আইনের চোখে যেই হোক না কেন যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি অবশ্যই হবে। সংবাদে আরো থাকছে, অতিরিক্ত লবণাক্ততায় খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটার 2টি ইউনিয়ন এখন বিরানভূমি। উজাড় হয়ে যাচ্ছে এলাকার হাজার হাজার গাছ। সনদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং শাখা বাণিজ্যের দায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করেন, সুপ্রিম কোর্টের এই আদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। দেশের বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গিবাদ থেকে শুরু করে মালিকানার দ্বন্দ্ব এবং টাকার বিনিময়ে সনদ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে 2011 সালের 25 নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন শিক্ষা মন্ত্রণালয়। যদিও গত বছর হাইকোর্ট দারুল ইহসানের কার্যক্রম বন্ধের রায় দিলে সরকার বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে বুধবার তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্তভাবে বন্ধ হলো বিশ্ববিদ্যালয়টির সব ধরনের কার্যক্রম। তবে এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের ভাগ্যে কি ঘটবে তা পূর্ণাঙ্গ রায়ে নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। দারুল ইহসান তাদের কোন রকম কার্যক্রম তারা চালাতে পারবে না। বিশ্ববিদ্যালয় হিসাবে তারা যে কার্যক্রম চালিয়ে এসেছিল সেটার পরিসমাপ্তি ঘটল। এখনো নির্দেশনা আকারে তো আমরা পাইনি, অতএব সমগ্র জাজমেন্টটা পেলে পারে তখন বোঝা যাবে যে ইমপ্লিকেশনসগুলো কি এলো। তিনি জানান, এই আদেশের ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা নিয়ে বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে যারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করছে তাদের ব্যাপারে আমাদের উচ্চ আদালত খুব কঠোর মনোভাব নিয়েছেন। এই ইস্যুগুলো ছিল রিট পিটিশনে, সেগুলো নিয়ে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির কোনো বলার কিছু নেই, কিন্তু যে অবজারভেশনগুলো এসছে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে, সেই অবজারভেশনগুলো কমপ্লাই করা সম্ভব হবে না বিধায় অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করেছিল। এছাড়া ইস্ট ওয়েস্ট ওয়ার্ল্ড প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তির বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন আদালত, যা পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের কারণে জ্বর হচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বর এড়াতে হলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও এতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই, তাই আতঙ্কিত না হওয়ারও পরামর্শ চিকিৎসকদের। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসা এই শিশুটির লক্ষণ দেখে চিকিৎসকের ধারণা চিকুনগুনিয়া নামের অনেকটা নতুন এক ধরনের ভাইরাসে আক্রান্ত সে। 103 উপর থাকছে, স্টিল করছে, ওটা থেকে নামছে না। চিকুনগুনিয়া আর কি, যেটা বলে মশার কামড় থেকে হয়, এটা সন্দেহ করছে। ভাইরাস জনিত একটা রোগ, এটা মারাত্মক কিছু না, ডেঙ্গুর মতো মারাত্মক না। প্রচন্ড জ্বর থাকে এবং জ্বরের পরপর ওই শরীরে ব্যথা থাকে এবং ব্যথা থেকে মাঝে মাঝে খুব রেয়ার কেসে কমপ্লিকেশন ডেভেলপ করে। গেল কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগী আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি 2-3 দিনে এমনিতেই সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্রও দিচ্ছেন অনেক চিকিৎসক। জ্বর আসার পরে তারপর শরীরে এত ব্যথা করছে, তারপরে কতদিন জ্বর ছিল, পরে ওষুধ খাইছি, পরে ভালো হয়েছে। এইবারই ফার্স্ট এমন জ্বর আমার আগে কখনোই হয় নাই। ডাক্তার বলছে যে গরম পানি ঢালতে, হাতে পায়ে গিরায় গিরায় ব্যথার ট্যাবলেট খেতে, ঔষধ দিছে অ্যান্টিবায়োটিকে। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। 2008 সালের পর বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা। 150 মতন স্যাম্পল আমরা এনেছিলাম, ব্লাড স্যাম্পল চিকুনগুনিয়া টেস্ট করার জন্য। সেখানে আমরা 20-21টা স্যাম্পল পজিটিভ এসেছি। এবারের কেসগুলো কিন্তু শীতকালে হয়েছে। টিপিক্যাল পিকচার আমরা একদম শুধু বর্ষার সময়ে আমরা মশা নিয়ে চিন্তিত থাকবো তা থাকার বিষয় না, কিন্তু তাহলে এখন ইয়ার অ্যারাউন্ডই আমার খেয়াল করতে হবে যে কোথাও ডেঙ্গু মশা হচ্ছে কিনা, এবং এটা প্রতিরোধের মূল উপায় হচ্ছে মশা নিয়ন্ত্রণ। পানি আবদ্ধ থাকে এমন জায়গায় সাধারণত এডিস মশার বংশবৃদ্ধি পায়, তাই ফুলের টব, পানি জমে থাকার মতো পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। লবণাক্ততার কারণে একের পর এক বিরান ভূমিতে পরিণত হতে যাচ্ছে খুলনার ডুমুরিয়া, সরাবপুর ও বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের জমি। ভদ্রা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে গেল বছর জুলাই থেকে পানিতে ডুবেছিল 2 ইউনিয়নের বৃহৎ এলাকা। পানি নেমে যাওয়ার পর থেকে এলাকাগুলোতে উজাড় হয়ে যাচ্ছে হাজার হাজার গাছ। দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। আমরা সই দিচ্ছি, অনেক অনেক লোক চলে গেছে, বাইরে ছেলেমেলে একদম বাইরে ছেলেমেলে নিয়ে চলে গেছে। ডুমুরিয়ার সরাবপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর মোল্লা কৃষি কাজ করে চালাতেন জীবন জীবিকা। বর্তমানে এলাকায় লবণাক্ততা বৃদ্ধিতে ফসল না ফলায় অভাব অনটন আর মনোকষ্ট কেড়ে নিয়েছে তার মুখের হাসি। ডুমুরিয়া উপজেলায় গত বছর 25 জুলাই সরাবপুর ইউনিয়নের ভদ্রা নদীর 29 নম্বর পোল্ডারে চাঁদগড় জালিয়াখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 400 মিটার জুড়ে ভেঙে যায়। একই সময় পোল্ডারের দক্ষিণ দিকে ভেঙে যায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এ সময় পানিতে তলিয়ে যায় 2 ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এখান থেকে এই পর্যন্ত কিছু দেখা যেত না, আজকে লবণের আক্রোশে আমাদের সব শেষ হয়ে গেছে। একসময় অনেক সুন্দর ছিল, গাছগাছালি ছিল, লোকজনের কর্মসংস্থান ছিল, প্রতিপত্তিকের জমি জমা ছিল, তা থেকে তারা কিছু করতো, কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন সব ফকির। ঘাবাসরা আছে, চুলকানি হচ্ছে, গা ধুইতে গেলে গোসল করতে গেলে চুলকানি হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নদীর বাঁধের মেরামত কাজে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্দ কর্তৃপক্ষের গাফিলতি, তারা ঠিকমতো কাজ করে না, যে অর্থ বরাদ্দ হয় সেই বরাদ্দ ঠিকমতো ব্যবহার হয় না। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড, তারপরে কৃষি বিভাগ, বন বিভাগ সবাইকে নিয়ে একটা টিম করে দেব। কি কি সমস্যা হয়েছে এগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয়, তখন আমরা তারপরে এটা পাওয়ার পরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আলোচনা করে সেখানে পাঠিয়ে দেব। ডুমুরিয়া ও বটিয়াঘাটার 2টি ইউনিয়নের 9টি গ্রাম এখন লবণাক্ততায় পুরোপুরি আক্রান্ত। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শিল্পনীতি 2015-তে উচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যকে। প্রোডাক্ট অব দ্য ইয়ারও ঘোষণা করা হয় এই শিল্পের পণ্যকে। তারপরও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে তেমন উদ্যোগ নেই রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। এ দাবিকে অযৌক্তিক উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলছে, উদ্যোক্তার অভাবেই বড় পরিসরে কাজ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বছরের শুরুতেই চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণায় বোঝা যায় সরকার কতটা গুরুত্ব দিয়েছে এই শিল্পকে। সরকারের শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকারও পেয়েছে অমিত সম্ভাবনার এ খাত। তবে তা কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ?
রপ্তানি চিত্র বলছে গেল অর্থ বছর মোট ৮০টি দেশে রপ্তানি হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। এর ৮০% গেছে 10টি দেশে। আর গেল 5 বছরে পুরনো বাজারে খুবই সীমিত পরিসরে দু একটি নতুন পণ্য যোগ হলেও সৃষ্টি হয়নি একটিও নতুন বাজার। এমন অবস্থার জন্য ইপিবির দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমাদের দেশে চামড়া কিন্তু এমনিতেই যে ন্যাচারাল যে গ্রেইন প্যাটার্নটা আছে এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট। বাজারজাতকরণের যে পদ্ধতিগুলি আছে এগুলি আমাদের পরিবর্তন করতে হবে। ইপিবি যে ধরনের ফেয়ারগুলি আমাদের মানে বর্তমানে আছে শুধুমাত্র সেগুলি নিয়েই কিন্তু তারা মানে ব্যস্ত। সাউথ আফ্রিকাতে যেতে হবে, সাউথ আমেরিকাতে যেতে হবে, অস্ট্রেলিয়াতে যেতে হবে, তাহলে আমাদের এই নতুন বাজার ধরার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় একটা হাব করতে পারবো। ইপিবির পাল্টা অভিযোগ ব্যবসায়ীদের সীমাবদ্ধতাই বাজার সম্প্রসারণ না হওয়ার কারণ। কয়েক মাসের মধ্যে নতুন করে কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। আমার স্ট্রেংথ কত, ফেয়ারে পার্টিসিপেট করার মতো আমাদের কতজন আছে। লেদার সেক্টরে এখনো কিন্তু স্ট্রং প্লেয়ার সেভাবে তৈরি হয়নি। আমরা একটা রোডম্যাপ তৈরি করছি লেদার সেক্টরের জন্য। রোডম্যাপটা আমরা তৈরি করলে আমরা বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় অবস্টেকল আছে, কি ধরনের পলিসি সাপোর্ট সেখানে গভর্নমেন্টের প্রয়োজন আছে। রপ্তানি বাড়াতে সাভারের নতুন শিল্পনগরীর পরিবেশ বান্ধব ইমেজ কাজে লাগানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। সামগ্রিকভাবেই চামড়া খাতের যে নতুন পরিচিতি গড়ে উঠবে সেক্ষেত্রে সরকার, ইপিবি এবং ট্যানারি অ্যাসোসিয়েশন এবং লেদার গুডস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ইমেজ বিল্ডিং এর জন্য তারা বাইরের কাজগুলো করবেন। বিদেশের বড় প্রদর্শনীতে জায়গা পেতে কূটনৈতিক তৎপরতা জোরদারেরও পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিশ্চিত না করে বাংলাদেশ ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স। বুধবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি। তিনি জানান, কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এখন পর্যন্ত বাংলাদেশের 128টি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে অ্যালায়েন্স। এছাড়া 947টি কারখানার প্রায় 13 লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে 5 বছর মেয়াদী আমাদের কর্মপরিকল্পনা 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও আমাদের কর্মকাণ্ডের যথার্থ উত্তরাধিকার না রেখে আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। আমি অবশ্যই বলবো যে আমরা পোশাক শিল্পকে সমাপ্তির দিকে নয়, আমরা এটিকে শুরুর দিকে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের তৈরি পোশাক কারখানাকে বিশ্বের অন্যতম একটি নিরাপদ শিল্পে পরিণত করতে চাই। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আবুধাবির মুসাফফা যুবলীগ আয়োজিত এই সম্মেলনে সংগঠনের নতুন কমিটির অভিষেক হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি আওয়ামী লীগের সভাপতি বশির ভূঁইয়া, ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতারা। আলোচনা শেষে রুস্তম আলী কারানকে সভাপতি ও সালাউদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আবুধাবি মুসাফফা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন কেন জমা দেওয়া হচ্ছে না তা জানতে তদন্তকারী র্যাব কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে তদন্তকারী সংস্থা র্যাব সহ বিভিন্ন সংস্থা 45তম বারের মতো প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম আগামী 21শে মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। শুরু হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের 14 দিনব্যাপী অমর একুশে অনুষ্ঠান মেলা। বুধবার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই ব্যানারে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভাষা সৈনিক কামাল লোহানী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জাতীয় সঙ্গীতের পর 21এর গান, এমনই ছিল উদ্বোধনী অনুষ্ঠান। আজ থেকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এবারের আয়োজনের স্লোগান ছিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উদ্বোধন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মানুষে মানুষে ভেদাভেদ না করে সবার জন্য সুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মূল মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের জীবন
মানুষে মরণ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দেশ হবে বাংলাদেশ, এমন প্রত্যাশা করেন আয়োজকরাও। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, প্রগতিশীলতায় বিশ্বাস করে না, সেই মহলের সাধুবাদকে আমরা উৎকণ্ঠার সাথে, উদ্বিগ্নতার সাথে আমরা প্রত্যক্ষ করি। স্বাধীন বাংলাদেশ সকল ধর্মের, সকল বর্ণের মানুষের আবাসভূমি হবে, এটি আমাদের প্রত্যাশিত। দোকানপাট, অফিস, আদালত, বাসাবাড়ি সহ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণ ও শহীদ মিনারের পবিত্রতা রক্ষার দাবি জানান ভাষা সৈনিক কামাল লোহানী। দোকানপাট, বাড়ি ঘর, অফিস, আদালত প্রত্যেক জায়গায় বাংলায় সমস্ত সাইনবোর্ড লেখা হয়, বাড়ির নামকরণ করা হয়, নাম ফলক বাংলায় লেখা হয় এবং অফিস আদালতে বাংলা প্রচলন করা হয়। গণসংগীত, নাচ ও একক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে চলবে এ অনুষ্ঠানমালা। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন দেশটির আপিল আদালত। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর নবম সার্কিট আপিল আদালতে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হলেও কোনো রায় দেওয়া হয়নি। চলতি সপ্তাহেই এ বিষয়ে আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে গণমাধ্যম। রায় সরকারের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি চলাকালে বাইরে বিক্ষোভ করে বেশ কয়েকজন মার্কিন। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে অভিবাসীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানায়। এদিন 7টি মুসলিম প্রধান দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষে প্রায় 1 ঘন্টার শুনানি হয়। এতে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি তুলে ধরে তা পুনর্বহালের আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী এবং বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিপক্ষে যুক্তি দেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। শুনানি চলাকালে সান ফ্রান্সিসকো আদালতের 3 বিচারকের একজন রিচার্ড ক্লিফটন এই নিষেধাজ্ঞা মুসলমানদের লক্ষ্য করে দেয়া হয়েছে কিনা তা জানতে চান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞায় যদি বিশ্বের 15% মুসলমানের উপর প্রভাব পড়ে তাহলে ওই নির্বাহী আদেশকে কেন মুসলমানদের ক্ষেত্রে বৈষম্যমূলক বলা হবে না। সরকার পক্ষের আইনজীবী অগাস্ট প্লেন্সজে বলেন, যুক্তরাষ্ট্রে কে প্রবেশ করতে পারবে আর কে পারবে না মার্কিন প্রেসিডেন্টকে তা নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে কংগ্রেস। তবে সরকারের এই নীতির কারণে হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান বিপক্ষের একজন আইনজীবী। এ সপ্তাহে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে আপিল আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত ওয়াশিংটন ফেডারেল আদালতের বিচারকের রায় অনুযায়ী তা স্থগিত থাকবে। তবে রায় নিজেদের পক্ষে আসার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এই মামলাটি জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, তাদেরকে আমাদের দূরে রাখার এটি সর্বোত্তম পন্থা। সবার বোঝা উচিত বিশ্ব বর্তমানে সংকটময় এক পরিস্থিতি পার করছে। আশা করি আদালতের পক্ষ থেকে আমরা একটি ইতিবাচক ফলাফল পাব। এ মাসের শুরুতে হোয়াইট হাউসের পক্ষ থেকে পাকিস্তান সহ আরো কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দেওয়া হলেও প্রথম দফার পদক্ষেপে তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার কংগ্রেসের এক বৈঠকে এখনই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আর কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি। এদিকে মঙ্গলবারও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দেয় শত শত মানুষ। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলার অভিযোগ তোলে। একই সঙ্গে ট্রাম্পের অভিবাসী বিরোধী সিদ্ধান্ত পরিহার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জৌজান প্রদেশের রেড ক্রসের 6 কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন আইএস জঙ্গিরা। প্রদেশের গভর্নরের বরাতে বিবিসি জানায়, বুধবার বন্দুকধারী জঙ্গিরা কুষ্টেপা এলাকায় দাতব্য সংস্থাটির ওই কর্মীদের হত্যা করে। সম্প্রতি তুষার ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যাওয়ার সময় হামলা হয় বলে জানানো হয়। হামলার পর সংস্থাটির আরও 2 ত্রাণকর্মী নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে আফগানিস্তানে তাদের 6 কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে হামলাকারীদের সম্পর্কে সুস্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। এর আগে 2013 সালে তালেবান পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের রেড ক্রসের সাবেক কার্যালয়ে হামলা চালিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 2015 সাল থেকে আইএস সক্রিয় এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
হায়দ্রাবাদ টেস্টের খবর। বহুল প্রতীক্ষিত টেস্টে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে টপ অর্ডাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে বাংলাদেশ ইতিবাচক ফল করবে বলে মনে করছেন টাইগার স্কিপার মুশফিকুর রহিম। অন্যদিকে বাংলাদেশকে হালকাভাবে না নিয়ে নিজেদের সেরাটা খেলতে চান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় ভারত থেকে আরও জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। ম্যাচের আগের দিন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব অনুশীলনেই বেশ মনোযোগী টাইগাররা। কারণ র্যাঙ্কিংয়ের শীর্ষ দল টিম ইন্ডিয়ার বিপক্ষে যে নামতে হবে 5 দিনের ক্রিকেটীয় লড়াইয়ে, যেখানে প্রতিপক্ষের সমীহ ধরে রাখার চ্যালেঞ্জ। এমন অবস্থায় শক্তিশালী ভারতের বিপক্ষে দলীয় পারফরমেন্সের ওপর জোর দিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি সেশন অনুযায়ী খেলতে পারলে ভারতের বিপক্ষে ইতিবাচক ফলাফল করা সম্ভব বলেও মনে করেন তিনি। সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-1 3জন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+, সো দ্যাট এই রানগুলো করে, যেটা কিনা আমাদেরকে একটা ভালো টোটাল করাতে সাহায্য করবে। তো হোপফুলি ইনশাল্লাহ তারা সেই দিকে প্র্যাকটিস করছে এবং অনেক হার্ডওয়ার্ক করছে। তো আশা করছি ইনশাল্লাহ এই টেস্টে তারা করবে। ইটস প্রিটি গুড উইকেন্ড, যেটা আমি মনে করি। এখন আমরা কিভাবে খেলি এবং কতটুকু ওখানে কম্পিটিটিভ করতে পারি। এদিকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা 3টি ম্যাচের একটিতেও হারেনি টিম ইন্ডিয়া, বরং রয়েছে ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ডও। তারপরও বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সমীহ জানালেন র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকা বাংলাদেশ দলের শক্তিমত্তার প্রতি, যার কারণে নিজেদের পূর্ণ শক্তি নিয়েই টাইগারদের মুখোমুখি হতে চান তিনি। বাংলাদেশ সম্প্রতি নিউজিল্যান্ডে যেভাবে খেলেছে তাতে যে কোনো কিছুই ঘটতে পারে, তাই ম্যাচের একটি মুহূর্তকেও আমরা হালকাভাবে নিতে রাজি নই। তারা যেমন আমাদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে, তেমনি আমরাও এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাই। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে এরই মধ্যে সমীহ আদায় করে নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির। আর তাই আগামী 5 দিন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকবে ভারতের বিপক্ষে প্রতিটি দিন এবং প্রতিটি সেশনে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই সমীহ ধরে রেখে নিজেদের যোগ্যতা প্রমাণের। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নবনিযুক্ত সিইসির অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় দাবি বিএনপির। নির্বাচনে অংশ না নিলে আরও দুর্বল হবে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, মিরপুর সেনানিবাসে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যায় জড়িত অভিযোগে 3টি গ্যাংয়ের 8 সদস্য আটক। অন্তর্কোন্দলে এই হত্যাকাণ্ড দাবি র্যাবের। সন্ত্রাস বিরোধী আইনে করা 300-রও বেশি মামলা ঝুলে আছে ঢাকার আদালতে। দায়সারা তদন্তের অভিযোগ আইনজীবীদের, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন আইনমন্ত্রী। এবং বৃহস্পতিবার হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বললেন মুশফিক। টাইগারদের বিপক্ষে সাবধানী কোহলিরা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1644 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস পেজ বিএন লিখে পাঠিয়ে দিন 1644 নম্বরে। সঙ্গে থাকুন সময়।